জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে আজই নিষ্পত্তিতে আসার আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনার শুরুতে এই আশা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণভোট ও জুলাই সনদ ইস্যুতে তাদের দলীয় অবস্থান ও মতামত তুলে ধরেছেন। এটা সুস্পষ্ট যে এখানে যারা উপস্থিত আছেন তারা এবং তার বাইরে গোটা দেশ অপেক্ষা করছেন যে আমরা সকলে মিলে এমন একটি ঐকমত্যের জায়গায় পৌঁছতে পারবো যাতে করে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের পথরেখাটা নির্ধারিত হয়, কিভাবে এটা বাস্তবায়িত হবে। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে আমরা একাধিকবার যেটা বলেছি বিশেষজ্ঞদের সাথে আলাপের মধ্য দিয়ে যে আপনাদের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট সুস্পষ্ট একটি জায়গায় একটি প্রস্তাব আসে, কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে এবং কমিশন চাইবে যে সেটাই বাস্তবায়িত হোক। আমরা সরকারের কাছে সেটা অনুরোধ জানাবো। দেশের জনগণ নির্বাচন নিয়ে খুবই সচেতন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। এসব আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতারের পর ঝটিকা মিছিলের সংখ্যা কমে এসেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে শিল্প উপদেষ্টা তাদের সবাই সহযোগিতায় আমরা এই 200 গাড়ি সরকারি ভাবে ক্রয় করা আমাদের সম্ভব হয়েছে। এটা আমরা প্রগতি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা এটা ক্রয় করেছি। আমাদের আপাতত এই 200 পিকআপ, পরে হয়তো আমরা সাবসিকুয়েন্টলি এই বছর আরো অন্যান্য পিকআপ, প্রিজন ভ্যান এবং আমাদের আরো জিপ ক্রয় করা হবে। নতুন বাংলাদেশ গড়তে কারো দাসত্ব নয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হবার জোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরোত্তর প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এ তাগিদ দেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের আইসিটি খাতে প্রচুর চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে। আরও সক্ষমতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এলডিসি গ্র্যাজুয়েশন বা উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে যেমন নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে, তেমনি চলমান স্বল্পোন্নত দেশের অনেক সুযোগ সুবিধা কমে আসবে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে প্রধান রপ্তানি পণ্য তৈরি, পোশাক ও অন্যান্য শিল্পপণ্যের বাজার সমুন্নত রাখার পাশাপাশি স্থানীয় শিল্পসমূহের আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সক্ষমতা বাড়ানো জরুরি। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিংয়ে সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হবার তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, দেশ এগিয়ে নিতে কাজে লাগাতে হবে তারুণ্যের শক্তি। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। প্রেস সচিব জানান, ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিং এ যোগ দিতে 12 অক্টোবর রোম সফরে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে 9টি লিজিং কোম্পানি বাতিল করা হবে। এখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা গ্লোবাল মিটিং আছে, এখানে উনি ইনভাইটেড, সেখানে উনি ওদের মিটিংগুলো থাকবেন এবং সেখানে উনি বক্তব্য দিবেন। তিনি আরও জানান, শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো খালি করা হয়েছে। এছাড়া ভিসা জটিলতা থেকে উত্তরণে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আইসিটি ও এআই নিয়ে যারা কাজ করছে তাদের প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3 নেমে এসেছে। এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআই এর জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে, তো এআই এর যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেনটিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে। আর চলতি মাসে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে অ্যাসেসমেন্ট করবে জাতিসংঘ। জানুয়ারির 15 তারিখ নাগাদ তারা ফলাফল জানাবে বলেও জানান প্রেস সচিব। আমরা বিদেশের থেকে
প্রচুর গ্যাস এলএনজি আনি, এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয়, FSRUর মাধ্যমে এটা করা হয়। তো এটা আরও আরেকটা আমাদের হয়তো ল্যান্ড বেস টার্মিনাল লাগবে, রিগ্যাসিফিকেশন টার্মিনাল লাগবে, সেটা করার জন্য ওনারা বলেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আজকে আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশিরা নয়, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে শুধু ইইউ নয়, সবাই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু। তিনি জানান, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেক পুরনো, যে আজকে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস, ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে, সেটা তারা অব্যাহত রাখতে চায়। এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে সংসদ থেকে শুরু করে, তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর উপরে যে একটা স্বাধীনভাবে তারা সাথে সবাই যাতে কাজ করতে পারে, তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। সবাই তো চাচ্ছে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন, নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। এ সময় আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান ও মাহবুব জুবায়ের। দেশে জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। নির্বাচনে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়। তবে আসন বন্টন নিয়ে এখনো হয়নি কোনো আলোচনা। শীর্ষ নেতারা বলছেন, প্রার্থীর গ্রহণযোগ্যতা, কর্মী বাহিনী এবং দলীয় শক্তি বিবেচনা নিয়েই কোনো দল কোনো আসনে প্রার্থী দেবে তা ঠিক করা হবে। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর জামাত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। এরই মধ্যে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান এবং জনগণের মধ্যে তাদের নিয়ে আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ইসলামী দলগুলোর নেতারা। আর এই সুযোগ কাজে লাগাতেই মতের ভিন্নতা থাকলেও এখন নির্বাচনকে লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে। গড়ে তোলার চেষ্টা হচ্ছে ইসলামপন্থীদের বৃহৎ ঐক্য। ইসলামী দলগুলোর ঐক্যের আলোচনা ইনফর্মালি চলছে, আলোচনা হচ্ছে। নিয়মিত দলের মধ্যে এই কয়টি দল বলতে পারেন: জামাত, ইসলামী আন্দোলন, আমরা খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নিজামে ইসলাম এবং খেলাফত আন্দোলন, এই ছয়টা বলতে পারেন আপনি। এছাড়া বাইরে আর কিছু খেলাফত আন্দোলন হাবিজুর ছিল এক সময়। আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত এবং সেই আলোকেই কাজ চলছে। আগে যে অবস্থা ছিল তার ইসলামিক দলগুলির মন মেজাজ অনেক ভালো। আশা করি ইনশাআল্লাহ, এখন পর্যন্ত বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করতে পারবো। ইসলাম, দেশ, মানবতা, এই ভিত্তিতে যারাই আমাদের সাথে আসতে চায় আমরা তাদের সাথে জোট করব। দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, ঐক্যের উদ্দেশ্য আগামী সংসদে ইসলামী শক্তিকে বিজয়ী করা। ঐক্য করার উদ্দেশ্য হচ্ছে সিট বেশি পাওয়া। সিট পাওয়ার জন্য প্রার্থীর ভাবমূর্তি, প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা, এগুলো তো একটা ফ্যাক্টর। তো যেখানে যেই ব্যক্তি উইন করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, আমরা তাকে প্রার্থী দেওয়ার চিন্তা আমরা করতেছি। তাই দলীয় স্বার্থের বাইরে গিয়ে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেওয়া হবে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক ভিত্তিকে। যেখানে প্রার্থী এবং কর্মী তারা ভালো, সেখানে তো স্বাভাবিক তারা পাবেন। অনেক আগের থেকে দল করার কোনো প্রয়োজন নেই। যেমন এক ব্যক্তি আগের থেকে তৈরি হয়ে আসছে, আমার স্কুলে পড়ে নেই বা আমার প্রতিষ্ঠানে পড়ে নেই, কিন্তু সে আগের থেকে যোগ্য।
এখন আমার এখান থেকে যদি ফর্ম ফিল আপ করে আমি বাধা দেবো কেন? তুমি করতে পারো, সমস্যা নেই। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, আনুষ্ঠানিক জোট ঘোষণা না হলেও ঐক্য প্রচেষ্টায় থাকা দলগুলো একদিকে অভিন্ন কর্মসূচি দিচ্ছে, অন্যদিকে যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তাদের সাথেও যোগাযোগ অব্যাহত রয়েছে। কিছু কর্মসূচিতে আমরা অভিন্ন কর্মসূচি দিচ্ছি, কয়েকটা দল। ফর্মালি আমরা এটা ঘোষণা করিনি, ইন্টারনালি আমরা মাঝে মাঝে বসি, কারা কারা থাকছে না। দু একটা দল তারা বলছেন নিজেদের মধ্যে একটু আভ্যন্তরীণ আরও আলোচনা করতে চায়, কিন্তু দলের মধ্যে তো নানান ইস্যুতে মত পার্থক্য থাকতে পারে। বলছে আমরা এই বিষয়গুলো আরেকটু আলোচনা করি, আমাদের কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, এরকম দু একটা দল ইন্টারনালি সময় চেয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দলের সংখ্যা 10, সঙ্গে আরও কিছু অনিবন্ধিত ছোট দল রয়েছে। যদিও এর মধ্যে সরকারের অংশ এবং বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্বকারী একমাত্র দল জামাত ইসলামী। তবে দেশে দ্বিতীয় ইসলামিক বৃহত্তর শক্তি হিসেবে এরই মধ্যে জানান দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় 2 মামলায় শেখ হাসিনার সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার এই 2 মামলার অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এসএম আরিফের রিপোর্ট। 2009 সাল থেকে আওয়ামী লীগের শাসনামলে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এ বিষয়ে একের পর এক ঘটনা উদ্ঘাটিত হতে থাকে। বেরিয়ে আসে একাধিক আয়নাঘর। সরকার পতনের পর বন্দিশালা থেকে মুক্তি পান গুমের শিকার ব্যক্তিরা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 2টি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে। সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। চিফ প্রসিকিউটর জানান, অন্তত 6টি সংস্থার বিপদগামী কতিপয় সদস্য 3 ধাপে বিগত 16 বছর ধরে গুমের ঘটনা ঘটায়। তবে এ দায় শুধু ব্যক্তির, কোনো বাহিনীর নয়। আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন, আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছিলেন। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা। জানান তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা। আমি, আপনারা জানেন, 8 বছর প্রায় বন্দী ছিলাম। বিনা অপরাধে আমাকে গুম করেছিল। ডিজিএফআই আমাকে 8 বছর আটক রেখেছিল। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার অভিযোগ আমলে নিয়ে বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জন হত্যা মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান দীর্ঘ 3 ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে আসেন। 3 ঘণ্টা জ্যামে আটকে থেকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড় পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন 12 জন কর্মকর্তাকে ঢাকায় অফিসে না বসে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদের সাসপেন্ড করা হবে। 12 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্টকে তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস। ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না, এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে।
একটা জিনিস হচ্ছে যেটা বললাম যে অতীতকে নিয়ে তো আমরা ইয়ে করতে পারবো না, বুঝছেন না, কিন্তু আমরা যাতে সামনে যাতে মানুষের কষ্ট না হয় এটার জন্য আমরা চেষ্টা করবো। কোনোভাবে এই অসুবিধা হতো না যদি ট্রাফিকের একটা শৃঙ্খলা থাকতো। আমার হয়তো আধা ঘন্টা সময় বেশি লাগতো, কিন্তু এটা বেশিরভাগ আমার কাছে মনে হয়েছে প্রধান যে সমস্যা সেটা রাস্তার সমস্যা না, এখানে একটা বটলনেক আছে। এটা রোহিঙ্গা ইস্যু সমাধান করার পথের একমাত্র অন্তরায় ফেসবুক, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অধিকার ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সপ্রাণ উত্তরণে মানবাধিকার জবাবদিহিতা প্রতিষ্ঠান এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভঙ্গুরতা নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বলেন, বিগত সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস বছরের পর বছর মিথ্যা রিপোর্ট করেছে। এ সময় অন্যান্য বক্তারা বলেন, 2024 সালে 15 বছরে কর্তৃত্ববাদী শাসনের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রকাশ করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে অ্যাসোসিয়েশন যেটা আছে, তারা যে সিস্টেমেটিক্যালি তারা ভুয়া রিপোর্ট করে, আমরা সবাইকে আহ্বান করি যে আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে রিপোর্টগুলো দেন কমিউনাল ভায়োলেন্স, আদৌ কি এটা কমিউনাল ভায়োলেন্স ছিল কিনা, ওনারা যে কয়টা মৃত্যুর কথা বলেছেন পোস্ট অগাস্ট 5-এর উপরে, এর মধ্যে কয়টা, একটা কি দুইটাকে নিয়ে আমাদের সন্দেহ আছে, বাকি একটার মধ্যেও কমিউনাল কোনো হ্যাট্রেড ছিল না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে 8 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ সহসভাপতি জিয়াউদ্দিন বাসেদ সহ কেন্দ্রীয় ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইশতেহারের দফাগুলো হল শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, এছাড়াও পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সাহিত্য সংস্কৃতি ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম সমৃদ্ধকরণ এবং ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট 9টি মূল বিষয় সামনে রেখে 33 দফার ইশতেহার ঘোষণা করেছে। দুপুর 2টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এসব ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহসভাপতি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। এছাড়া ঘোষিত ইশতেহারের মধ্যে 9টি মূল বিষয় রেখেছে প্যানেলটি। এগুলো হলো আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ গ্রিন ক্যাম্পাস, সেশন জাউট অটোমেশন, শিক্ষা গবেষণা, ক্যারিয়ার, নারী বান্ধব ক্যাম্পাস, ওয়েলফেয়ার কার্যক্রম।